জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে পরিচয় এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। বিগত দুদিন যাবত আমরা এই অধ্যায় থেকে পাঠ করেছি। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 48। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরের তৈরি শিব মূর্তি দেখে মথুরের এত ভালো লেগে গিয়েছে যে তিনি সেটি নিয়ে সঙ্গে সঙ্গে রানী রাসমণির কাছে চলে গিয়েছেন এবং বলছেন যিনি এই মূর্তি বানাতে পারেন তিনি খুব সাধারণ মানুষ নন, তার তুল্য এখানে এমন মানুষ আছে কিনা সন্দেহ। এই মূর্তি দেখে মনে হচ্ছে এর ভেতরে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, জাগ্রত মূর্তি। এত ভালো মূর্তি যিনি বানাতে পারেন, আমার মনে হয় রানীমা তাকে যদি আমরা এই মন্দিরের পূজারী হিসেবে রাখতে পারতাম তাহলে খুব শীঘ্রই মা ভবতারিণী জাগ্রত হতেন। এই কথা বলে তারপর তার এই রানীমায়ের কাছ থেকে দ্রুত বাইরে বেরিয়ে এসেই তিনি হঠাৎ দেখছেন ভাগ্নে হৃদয়ের সঙ্গে মন্দিরেই এক জায়গায় ঠাকুর পায়চারি করছেন এবং দুজনে মিলে কথাবার্তা বলছেন, নানান কথাবার্তা। তখন লোক দিয়ে মথুরবাবু তাকে ডেকে পাঠালেই ঠাকুর বুঝতে পেরে গেছেন যে তাকে এই মন্দিরে থাকার ব্যাপারে বা পুজো করার ব্যাপারে বলবেন নিশ্চয়ই, তাই তিনি সঙ্গে সঙ্গে মানা করেছেন। দুবার তিনবার লোক দিয়ে পাঠালেও তিনি আসতে চাননি। অবশেষে যখন তার দাদাকে বলা হয়েছে, তার দাদার মুখে থেকে কথা ফেলতে না পেরে ঠাকুর তখন এসে মথুরবাবুর সাক্ষাৎ হলেন, মথুরবাবুর সামনাসামনি হলেন। এই অবধি আমরা গতদিন পাঠে দেখেছিলাম। এর পরের অংশ আজ আমরা পাঠ করব। এই প্রথম দেখব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে। তখনও তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব হননি, তখন তিনি গদাধর, যুবক বয়স 19 বছর বয়স মাত্র। তো সেই সময়ে প্রথম মথুরবাবুর সঙ্গে সাক্ষাৎ, সেই অংশ আজ আমরা পাঠ করব। রাখিয়া জ্যেষ্ঠের আজ্ঞা প্রভু গুণধর, উপনীত হইলেন মথুর গোচর। বড় ভাই বলেছেন, সেই কথা রাখার জন্যই এখন তিনি এই মথুরবাবুর সামনে এসে দাঁড়ালেন। বরাবর সঙ্গে আছে ভাগিনের হৃদয়, ঠিক যেন বৃক্ষের পশ্চাতে ছায়া রয়। এই আসলেন যখন, তখনও কিন্তু তার সঙ্গে ভাগ্নের হৃদয় রইলেন। ভাগ্নের হৃদয় কিরকম না, গাছের সঙ্গে সঙ্গে যেমন তার ছায়া থাকে, ঠাকুরের পাশে পাশেও সেরকম সর্বদাই হৃদয় থাকতেন। ভক্তবর শ্রীমথুর প্রভুরে দেখিয়া, উঠিলেন আপনার আসন ত্যাজিয়া। একজন জমিদার, তিনি তার নিজস্ব মন্দিরের পূজারী হিসেবে যাকে রেখেছেন তার ভাই এসেছেন সেই জমিদারের সঙ্গে দেখা করতে। সঙ্গে সঙ্গে সেই জমিদার নিজে উঠে দাঁড়িয়েছেন। এই প্রথম মথুরবাবুর সঙ্গে ঠাকুরের পরিচয় হচ্ছে। মথুরবাবু সঙ্গে সঙ্গে ভক্তি ভরে উঠে দাঁড়ালেন, ঠাকুর আসার সঙ্গে সঙ্গে তার নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর কি করলেন, সঙ্গপনে লইয়া কহেন ভক্তি ভরে, পুরীতে পূজার কার্যে মত করিবারে। প্রভু বলিলেন, তুমি ইহা বলো কিবা, এ বড় জঞ্জাল করা ঠাকুরের সেবা। বলকে লইবে হেফাজত নিরবধি, ঠাকুরের মূল্যবান সেবার দ্রব্যাদি। মথুরবাবু তুমি এ কি কথা বলছো? এই ঠাকুরের নিত্য পূজা নিত্য ভোগ দেওয়ার কাজ, এটা খুব মুশকিল, বিরাট এক মুশকিলের কাজ। তুমি আমাকে এটা নেওয়ার কথা কি বলছো? এর যে নিত্য ভোগের দ্রব্যাদি, পূজার জিনিসপত্র, এর জোগাড় যন্ত্র করা, এত সব জিনিস, মূল্যবান জিনিস, এসব কে নিত্য আমাকে জুগিয়ে দেবে? না না, এইসব আমি পারবো না, আমার দ্বারা হবে না। তিনি এ কথা বলেছিলেন। তবে যদি হৃদু সঙ্গে থাকয়ে আমার, যতই না হোক কষ্ট করিব স্বীকার। তবে হ্যাঁ, যদি হৃদয় আমার সঙ্গে থাকে, সে কাজ যত কষ্টেরই কাজ হোক সে আমি করতে রাজি হতে পারি। যে আজ্ঞা বলিয়া হৃদয়ে আনন্দ প্রচুর, হৃদয়ে রাখিতে মত করিল মথুর। ঠাকুর কন্ডিশন দিলেন যে আমি কাজ করতে পারি, এ খুব ঝঞ্ঝাটের কাজ, জঞ্জাল কাজ বা খুব মুশকিলের। নিত্য পূজার দ্রব্যাদি সব প্রস্তুত করা, সঙ্গে রাখা, জোগাড় যন্ত্র করা, ঠিক আছে, তবে মথুর যদি আমার সঙ্গে থাকে সে যত কষ্টেরই কাজ সেটা আমি করতে রাজি আছি। অমনি সঙ্গে সঙ্গে মথুরবাবু যে আজ্ঞা বলে রাজি হয়ে গেলেন এবং মনে প্রচুর আনন্দ হলো তার, দিয়ে মথুরবাবুকে রাখতে রাজি হয়ে গেলেন। স্থিতিমতো স্থিরতর হইবার পর কি হইল ইতিমধ্যে শুনহ খবর।
এই কথা স্থির হয়ে গেল যে ঠাকুর এখানে থাকছেন। এরপর কি হলো সেইটাই বলছেন। সৃষ্টি ছাড়া হীন দৃষ্টি ধরে যেই জন, সে কহিবে এ সকল সামান্য কথন। বাহ্য চোখে যে দেখিবে সে দেখিবে বাঁকা, আঁখি খুলে দেখা নয় আঁখি মুদে দেখা। সামান্য তরঙ্গ খেলা উপরে উপরে, ধনরত্ন মণি খনি জলের ভিতরে। তুচ্ছ যেন তুচ্ছ বস্তু নাহি তব দর, ভিতরে যা ধরে তাই জীবন। তুষ যেন তুচ্ছ বস্তু নাহি তার দর, ভিতরে যা ধরে তাই জীবন শিকড়। সেই রূপ সামান্য ধরিয়া নারায়ণ, করিছেন লীলা বৃক্ষ বীজের রোপণ। এইবার পুথিকার বলছেন যে এই যে ঘটনা একটা ঘটে গেল, এটাকে তুচ্ছ ঘটনা ভাবলে হবে না। বাইরের চোখে তেমন কিছু দেখার নয়, এটা চোখ বন্ধ করে দেখো তাহলে সব পরিষ্কার দেখতে পাবে। আঁখি খুলে দেখা নয় আঁখি মুদে দেখা। কেননা জলের যে ওপর দিকে যদি আমরা তাকাই শুধু তরঙ্গই দেখতে পাবো, তার ভিতরে না গেলে তার মণিমাণিক্য বোঝা যায় না কতখানি আছে। ধানের যে তুষ থাকে সে তুষের কোনো মূল্য নেই, কিন্তু তার ভিতরে যে শস্য দানাটুকু আছে সেটাতেই তার জীবন শিকড় লুকিয়ে আছে। সেই মতোই সামান্য ধরিয়া নারায়ণ, সেইরূপ সামান্য ধরিয়া নারায়ণ, করিছেন লীলা বৃক্ষ বীজের রোপণ। ঠাকুর যেই আজকে থাকতে রাজি হলেন, এতেই লীলা বৃক্ষ বীজের রোপণ করা হলো। আজকের পুঁথিপাঠ এতটুকুই থাকুক, আগামী দিনের পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।